আচ্ছা, সো লাস্ট দিন আমরা হচ্ছে এই এটা বানাইছিলাম, পাঁচ ট্রানজিস্টর দিয়ে হচ্ছে ফুল এডার বানাইছিলাম। সো এই ইমপ্লিমেন্টেশনে ছোট্ট একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমরা অনেক আগে একটা ইয়েতে বলছিলাম, ক্লাসে বলছিলাম যে হচ্ছে পাঁচ ট্রানজিস্টর ক্যাসকেড করার সময় আগের স্টেজের আউটপুটটা, এই যে যেমন এখানে আগের স্টেজ আউটপুটটা, এটা হচ্ছে কখনো পরের স্টেজের গেটে দিতে হয় না, তাহলে হচ্ছে এখানের ভোল্টেজটা ড্রাস্টিক্যালি ড্রপ করে। সেটা আমরা এর আগে একবার বলছিলাম যে আগের স্টেজের আউটপুট কখনো গেটে দিতে হয় না, আগের স্টেজ আউটপুট সবসময় হচ্ছে এই সোর্সে হচ্ছে দিতে হয়, তাহলে হলো মানে এখানে ভোল্টেজ ড্রপটা হলো কম হবে। তো এখানে হচ্ছে এই ভুলটা আমরা করছিলাম। তো এটা মানে এভাবে যে সার্কিট চলবে না এমন না, চলবে, বাট হচ্ছে ভোল্টেজ কম আসবে। তো আমরা হচ্ছে এটাকে একটু মডিফাই করলে আরো ভালো হয়, যে আমরা এখন হচ্ছে আগের স্টেজের আউটপুটটা গেটে না দিয়ে আমরা হচ্ছে এগুলাকে সোর্সে দিব, আর এই যে মেইন ইনপুট গুলো এগুলো হচ্ছে আমরা গেটে দিব। ঠিক আছে, সো হচ্ছে সার্কিটটা তাহলে কেমন হবে, যেটা এখান থেকে মুছলাম, এটা মুছলাম, এটা নিয়ে হচ্ছে আমরা এখানে দিব, তারপরে হচ্ছে এটা নিয়ে এখানে দিব, এখানে হচ্ছে আমার এ, আর এখানে হচ্ছে সি। সো এই ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে বেটার আগের থেকে। আচ্ছা, তো এরকম আমরা যদি অন্যভাবেও বানাইতে চাই, লাইক হচ্ছে আমরা যদি আহ, এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে চাইতাম আর কি, যেখানে হচ্ছে এন্ড গেট আছে, সো ওই ক্ষেত্রেও আহ, এই জিনিসটা মানলে বেটার, যে হচ্ছে আমাদের আগের স্টেজের আউটপুট গুলাকে আমরা কি করব, সবসময় সোর্সের সাথে কানেক্ট করব, এই গেটের সাথে কানেক্ট করব। ঠিক আছে, আর যদি আমরা এখানে ইয়ে দিয়ে অ্যাপ্লাই ইমপ্লিমেন্ট করতাম জিনিসটা, ট্রান্সমিশন গেট, তাহলে হচ্ছে এই জিনিসটা ম্যাটার করতো না, তখন হচ্ছে গেটে ঢুকাইলেও সমস্যা হইতো না, কারণ হচ্ছে আমার ট্রান্সমিশন গেটে ভোল্টেজের লেভেল হচ্ছে চেঞ্জ হয় না। তো এই জন্য হচ্ছে ট্রান্সমিশন গেট দিয়ে করলে এই সমস্যাটা নাই, বাট পাঁচ ট্রানজিস্টর দিয়ে করলে এটা হচ্ছে একটু খেয়াল রাখলে ভালো। আচ্ছা, তো এই হচ্ছে গেল। এখন নেক্সট হচ্ছে আমরা যেটা যাব সেটা হলো ক্যারি লুক অ্যাহেড অ্যাডার। তো ক্যারি লুক অ্যাহেড অ্যাডারের জন্য আমরা প্রথমে হচ্ছে এই সার্কিটটা দেখি। এটা হচ্ছে একটা ফোর অ্যাডারকে ক্যাসকেড করা হয়েছে। ঠিক আছে, তো ক্যাসকেড করে আমরা হচ্ছে এখানে কয় বিট অ্যাডিশন করতেছি, বেসিক্যালি এখানে হচ্ছে আমরা 4 বিট 4 বিট অ্যাডিশন করতেছি। সো 4 বিট অ্যাডিশনে কি হবে, যে আমার হচ্ছে 4টা বিট, ধরো এরকম 4টা বিট হচ্ছে আমরা যোগ করতে চাচ্ছি, আর আমাদের কি থাকবে, প্রথম জায়গায় আগের স্টেজের একটা ক্যারিও আসবে। তো এখানে হচ্ছে একটা ক্যারি থাকবে, এটা হলো আগের স্টেজের ক্যারি। এন্ড হলো আমাদের আউটপুট কি হবে, আউটপুট হচ্ছে এখানে একটা, এখানে কিছু একটা হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে হচ্ছে একটা ক্যারি আউট হবে। তো এই যে এখানে হচ্ছে একটা ক্যারি আউট। তো এরকম, তো এইসব সার্কিট আমরা আগে ডিএলডি তে দেখে আসছি, যে মাল্টিবিট এডিশনের সার্কিট। সো কতগুলা ফুল অ্যাডার ক্যাসকেড করলেই আমরা হচ্ছে এরকম সার্কিট হচ্ছে মানে বানাইতে পারবো, যে মাল্টিবিট এডিশন। সো এখন এটাকে বলে, এগুলাকে বলে হচ্ছে রিপল ক্যারি অ্যাডার, রিপল ক্যারি অ্যাডার। সো রিপল ক্যারি অ্যাডারের সমস্যা কি, সমস্যা হচ্ছে যে আমার এখানে সাপোজ এই যে লাস্ট যে অ্যাডারটা, হ্যাঁ, মানে হচ্ছে A3 B3 এই দুটা যোগ করে S3 আসবে। সো এই অ্যাডারের মানে আউটপুট বের করার জন্য আমার কিসের উপর ডিপেন্ড করতে হবে, C3 এর উপরে ডিপেন্ড করতে হবে। হ্যাঁ, সো C3 কি, C3 আসার জন্য আমার কি করতে হবে, মানে এই অ্যাডারের অপারেশন হইতে হবে। সো এই অ্যাডারের অপারেশন ডিপেন্ড করতেছে হচ্ছে C2 এর উপরে, দেন C2 আসবে হচ্ছে এই অ্যাডারের অপারেশনের পরে, দেন এই অ্যাডারের অপারেশন ডিপেন্ড করতেছে হচ্ছে C1 এর পরে। মানে বেসিক্যালি এখানে যেটা হচ্ছে, যে আমার এই C3 আসার আগে, মানে C3 আসার আগ পর্যন্ত আমি এখান থেকে কোনো সাম হচ্ছে পাবো না। সো আমার হচ্ছে এই C3 আসা পর্যন্ত ওয়েট করতে হচ্ছে এই অ্যাডারটাকে। সো এটা দেখতে প্যারালাল অ্যাডারের মতো হইলেও জিনিসটা হচ্ছে প্যারালালি কাজ করে না। আমার হচ্ছে এই অ্যাডারটার কাজ করার জন্য কি করতে হচ্ছে, আমার বসে থাকা লাগতেছে যে C3 কখন আসবে। প্রথমে হচ্ছে যে আমি শুরুতে কি দিব, শুরুতে আমার কাছে মানে এট ফার্স্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে কি কি, অ্যাভেলেবেল আছে হচ্ছে, আমি যদি একটু পাশে একে দেখাই, যে আমার কাছে অ্যাভেলেবেল আছে হলো A0 B0, সরি, A0 A1 A2 A3, আর এখানে হচ্ছে B0 B1 B2 B3, আর হচ্ছে যে এখানে ধরো C0। সো এইগুলো হচ্ছে আমার কাছে, এগুলো হলো আমার ইনপুট। সো এগুলো হলো আমার কাছে এট এ টাইম অ্যাভেলেবেল আছে। তো এগুলো হচ্ছে আমার ইনপুট এট এ টাইম অ্যাভেলেবেল আছে। তো আমি হচ্ছে এগুলা আমার কাছে শুরুতেই অ্যাভেলেবেল আছে। সো এগুলা দিয়ে আমি হচ্ছে কি করব, আমার ফার্স্ট যে অ্যাডারটা এটা হচ্ছে C1 প্রডিউস করতে পারবে, বাট সেকেন্ড অ্যাডার কিন্তু
সেকেন্ড অ্যাডারে কাজ করার জন্য এটা C1 এর উপর ডিপেন্ড করতেছে। দেন C1 যখন প্রডিউস হবে দেন হচ্ছে সেকেন্ড অ্যাডারটা কাজ করবে, কাজ করার পরে হচ্ছে C2 প্রডিউস করবে। দেন এভাবে করে জিনিসটা ওই যে রিপেলের মতো করে যায়, এই জন্য এটাকে বলে হচ্ছে রিপেল ক্যারি অ্যাডার। সো এটার সমস্যা কি? সমস্যা হচ্ছে আমার লাস্টে যেটা যদি আরো বড় হইতো তাহলে হচ্ছে ওই যে মানে ডিলে হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকে আর কি, যে আমার লাস্ট আউটপুটটা প্রডিউস করার জন্য আমার আগের প্রতিটা ক্যারির বা প্রতিটা অপারেশনের জন্য ওয়েট করতে হচ্ছে, মানে জিনিসটা প্যারালেল হয় না। এখন যদি আমরা এখানে ডিলেটা হিসাব করতে চাই যে মানে টোটাল কত সময় লাগতেছে, সো এখানে যদি একটু ইয়ে করি, সো সো সাপোজ আমি হচ্ছে প্রথমে C0 দিলাম, মানে এগুলা দিলাম, এগুলা থেকে প্রথম অ্যাডারে অপারেশন হয়ে C1 মানে প্রথম ক্যারি এটা জেনারেট করতে আমি ধরে নিই সময় লাগে হচ্ছে টি ক্যারি। সো টি ক্যারি সময়টা কি? টি ক্যারি সময়টা হচ্ছে যে আমার একটা ফুল অ্যাডারের ভিতর থেকে একটা ক্যারি জেনারেট হইতে কি পরিমাণ সময় লাগে, এটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে টি ক্যারি, ঠিক আছে? তাহলে C1 জেনারেট হইতে সময় লাগবে হচ্ছে টি ক্যারি। এরপর হচ্ছে এই C1 এর সাথে C1 কে নিয়ে মানে C1 পাওয়ার পরে C2 জেনারেট হইতে সময় লাগবে আরো টি ক্যারি। সো C1 জেনারেট হইতে সময় লাগছে হচ্ছে টি ক্যারি, মানে এই অ্যামাউন্ট অফ টাইমের পরে আবার কি হবে? C2 জেনারেট হবে, এন্ড এটার জেনারেট হতে সময় লাগবে হচ্ছে টি ক্যারি। দেন আবার হচ্ছে এই C3 জেনারেট হইতে সময় লাগবে হলো টি ক্যারি, এন্ড লাস্টে হচ্ছে যে এই তিনটা মিলে A3 B3 আর C3 মিলে সাম জেনারেট হইতে যে সময়টা লাগে ওটাকে আমরা নাম দেই হচ্ছে টি সাম, ঠিক আছে? তো আমরা যদি এখন হিসাব করি যে টোটাল টাইম আমার কত লাগতেছে, টোটাল টাইম আমার লাগতেছে C1 জেনারেট হইতে হলো টি ক্যারি, C2 জেনারেট হইতে টি ক্যারি, C3 জেনারেট হইতে টি ক্যারি, আর সাম জেনারেট হইতে হচ্ছে টি সাম। সো টোটাল ডিলে যদি আমরা হিসাব করতে চাই যে S3 জেনারেট হওয়ার জন্য টোটাল ডিলে ইজ ইকুয়াল টু হচ্ছে টি ক্যারি হলো তিনটা, 3 ইন্টু টি ক্যারি প্লাস হচ্ছে টি সাম। সো এটা হচ্ছে আমার টোটাল ডিলে একটা ইসের ফুল অ্যাডারের ক্ষেত্রে আর কি, ঠিক আছে? সো আমরা যদি ভ্যালু নিয়ে চিন্তা করি, সাপোজ হচ্ছে যে এই ফুল অ্যাডারটার C1 জেনারেট করতে সময় লাগে 2 ন্যানো সেকেন্ড, ঠিক আছে? তাহলে পরের অ্যাডারটার C2 জেনারেট করতে আরো 2 ন্যানো সেকেন্ড লাগবে, এই অ্যাডারটার C3 জেনারেট করতে লাগবে আরো 2 ন্যানো সেকেন্ড। আমার টোটাল টাইম মানে এই C3 জেনারেট করতে টোটাল টাইম কত? 2 2 4, 2 হচ্ছে 6, দেন হচ্ছে সাম জেনারেট করতে যতটুকু লাগে। সো এই হচ্ছে বেসিক্যালি আমার টোটাল ডিলে, ঠিক আছে? এখন দেখো এখানে আমার কয় বিটের অ্যাডার ছিল? এটা 4 বিটের অ্যাডার, ঠিক আছে? সো 4 বিটের অ্যাডারের জন্য আমার কি লাগতেছে? 3 ইন্টু টি ক্যারি প্লাস হচ্ছে টি স্যাম। সো এটাকে আমরা জেনারেলাইজ করে কি লিখতে পারি যে আমরা যদি হচ্ছে এন বিট এডিশনের কথা চিন্তা করি, তাহলে এন বিট এডিশনের জন্য টোটাল ডিলেটা কি হবে? n মাইনাস 1 ইন্টু টি ক্যারি প্লাস হচ্ছে টি সাম, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে 4 বিটের জন্য এখানে 3, লাস্টেরটার হলো টি সাম, লাস্টেরটার জন্য হলো টি সাম। আমরা হলো সামটা হিসাব করতেছি, এটা কতটা মানে কেয়ার করতেছি না আর কি। আচ্ছা, সো টোটাল ডিলে হলো n মাইনাস 1 টি ক্যারি প্লাস হচ্ছে টি সাম। তাহলে এই এক্সপ্রেশনটা দেখে আমরা খুব ভালো মতো বুঝতেছি যে আমাদের যদি হচ্ছে এই এন এর মান বাড়ে, মানে বিট সংখ্যা যদি বাড়ে, আমরা যদি 32 বিট 128 বিট এরকম এডিশন করতে চাই কোলা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা এই এক্সপ্রেশন দেখে বুঝতেছি যে আমাদের যদি বিট সংখ্যা বাড়ে, যেমন আমরা যদি 128 বিট অ্যাডার বা হচ্ছে আরো 256 বিট অ্যাডার চিন্তা করতে চাই, তাহলে আমাদের ডিলে এন এর সাথে সাথে বাড়বে। সো ডিলে ইজ প্রপোর্শনাল টু এন, মানে বিট যত বাড়তেছে আমার এই ডিলেও হচ্ছে তত বাড়তেছে আর কি, ঠিক আছে? তো এইটাকে বলা হয় হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি ও অফ এন বা লিনিয়ার আর কি, যে এন এর সাথে সাথে লিনিয়ারলি হচ্ছে আমার ইয়ে বাড়তেছে, ডিলে বাড়তেছে। তো এই সমস্যাটা সমাধান করা যায় কিভাবে? রিপেল ক্যারি অ্যাডারকে আরেকটু ইমপ্রুভ করার জন্য আমরা যেটা ইয়ে করি সেটাকে বলে হচ্ছে ক্যারি লুক অ্যাহেড অ্যাডার বা সিএলএ। তো এই জিনিসটা আমরা ডিএলডি কোর্সে পড়ছিলাম, তো এখান থেকেও রিভিউ করতে পারো চাইলে। আমি একটু দেখা দিচ্ছি। তো বেসিক্যালি ক্যারি লুক অ্যাহেড অ্যাডার যেটা করে, যে আমাদের এখানে সমস্যা কি ছিল আমরা যদি একটু আবার রিভিউ করি জিনিসটা, এগুলো আমরা বুঝছি, সো মুছে দিই।
আচ্ছা, তো আমাদের এখানে মেইন সমস্যাগুলো ছিল হচ্ছে এই যে এই ক্যারিগুলা, হ্যাঁ। সো এই ক্যারিগুলা কি করতেছে, মানে হচ্ছে চেইনের মতো আগেরটার উপরে ডিপেন্ড করতেছে, মানে C3 আমার ডিপেন্ড করতেছে কিসের উপরে, C2 বের হওয়ার উপরে। আবার C2 ডিপেন্ড করতেছে হচ্ছে C1 বের হওয়ার উপরে। আবার C1 ডিপেন্ড করতেছে C0 বের হওয়ার আগে, মানে C1 বের না হইলে C2 কখনো মানে বের হবে না আর কি, ঠিক আছে। ঠিক একইভাবে C3 না হইলে C4 হচ্ছে পাওয়া যাবে না, বা S3 এটা হচ্ছে পাওয়া যাবে না। তো এই ক্যারিগুলা হচ্ছে মেইন ঝামেলা আর কি। যে আমার যদি কোনো উপায় থাকতো যে আমি হচ্ছে একবারে সব ক্যারি পেয়ে যাচ্ছি, মানে আমার ক্যারির জন্য ওয়েট করতে হচ্ছে না, তাহলে কি আমার এই জিনিসটা একদম প্যারালেলি কাজ করতো আর কি। যে আমার ওইটাকে বলে হচ্ছে কনস্ট্যান্ট টাইম O(1). সো আমার যদি হচ্ছে এরকম ক্যারির উপরে ডিপেন্ড করতে না হয়, তাহলে হচ্ছে জিনিসটা কনস্ট্যান্ট টাইমে কাজ করবে। মানে হচ্ছে আমার এই ইনপুট গুলো দেওয়ার সাথে সাথে যদি ক্যারি গুলো সব একসাথে জেনারেট করে ফেলার কোনো ওয়ে থাকতো, তাহলে হচ্ছে আমরা জিনিসটা লিনিয়ার টাইমে করে ফেলতে পারতাম এডিশনটা। সো এটাই হচ্ছে বেসিক্যালি ক্যারি লুক অ্যাহেড অ্যাডার করে। যে ক্যারি লুক অ্যাহেড অ্যাডার যেটা করে, যে আমি হচ্ছে ইনপুট দিব, এই যে ইনপুট হচ্ছে আমার যেগুলো অ্যাভেলেবেল আছে, যে A2 A3 A2 B2 B1 A0 B0। সো এই ইনপুট গুলো দেওয়ার সাথে সাথে ও একই সাথে কি করবে, যে ক্যারি গুলো হচ্ছে জেনারেট করে ফেলবে। মানে প্রতিটা স্টেজের ক্যারি C0 C1 C3 এগুলো হচ্ছে একই সাথে একবারে জেনারেট করে ফেলতে পারবে। সো একবারে যদি জেনারেট করে ফেলে, তাহলে আমার প্রতিটা ফুল অ্যাডার ইন্ডিভিজুয়ালি একা একা কাজ করতে পারবে। মানে এখানে আমি এই C3টা আগের C2-র উপর ডিপেন্ড করতেছে না। এই C3 আমি কিভাবে পাচ্ছি, এই C3 আমি পাচ্ছি হচ্ছে আমার এই যে ইনপুট গুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এই ইনপুট গুলো তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আমি হচ্ছে এই ইনপুট গুলা দিয়ে C3 পেয়ে যাচ্ছি। C2 হচ্ছে যে আমার এই যে ইনপুট গুলো অ্যাভেলেবেল আছে ওগুলা দিয়ে পেয়ে যাচ্ছি। C1 আমি ওগুলা দিয়ে পেয়ে যাচ্ছি। C0 হচ্ছে আমরা ওগুলা দিয়ে পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার কি করতে হচ্ছে না, আগের ক্যারিগুলার উপরে ডিপেন্ড করা লাগতেছে না। আমি প্রথমে সবগুলা ইনপুট দিব, দেওয়ার সাথে সাথে সবগুলা ক্যারি একসাথে জেনারেট হয়ে যাবে। দেন সবগুলা ক্যারি যখন একসাথে জেনারেট হয়ে যাবে, দেন হচ্ছে সবগুলা ফুল অ্যাডার একসাথে তার আউটপুট দিতে পারবে। তো এখানে এই ফুল অ্যাডারের কাজ করার জন্য আগেরটার উপরে ডিপেন্ড করা লাগতেছে না, এই ফুল অ্যাডারের কাজ করার জন্য আগেরটার উপর ডিপেন্ড করা লাগতেছে না। তো এটাই হচ্ছে বেসিক্যালি ক্যারি লুক অ্যাহেড লজিক, যেখানে হচ্ছে আমরা সবগুলা ক্যারি একই সাথে বের করে ফেলি। কিসের উপর ডিপেন্ড করে, আমার যে ইনপুট গুলো অ্যাভেলেবেল আছে ওগুলোর উপর ডিপেন্ড করে আমরা সবগুলা ক্যারি জেনারেট করে ফেলতে পারি। এখন এটা কিভাবে করা যায়, সেটাই হচ্ছে আমরা দেখবো। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের একটা ফুল অ্যাডারের সার্কিট। আমরা যদি হচ্ছে ইয়ে করি, যে একটা স্টেজকে জুম ইন করি, হ্যাঁ। সাপোজ হচ্ছে আমরা এই ফুল অ্যাডারটা, আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ফুল অ্যাডারের ভিতরে যদি ঢুকি, তাহলে ফুল অ্যাডারের ভিতরের সার্কিটটা কেমন একটু আগে আমরা মানে লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম, যে হচ্ছে ফুল অ্যাডারের ভিতরের সার্কিট হচ্ছে এরকম, ঠিক আছে। আমরা এগুলাকে হচ্ছে এভাবে নাম দিতে পারি, যেটা হলো AI, এটা হচ্ছে BI, এটা হচ্ছে CI। যেমন হচ্ছে আই মানে কি, আই মানে বেসিক্যালি যে A1 B1 C1। সো ইনপুটে কি কি থাকতে পারে ফুল অ্যাডারের, A2 B2 C2 A3 B3 C3। সো এগুলাকে হচ্ছে আমরা আইডিয়া লিখতেছি AI BI CI, আর হচ্ছে মানে ইন জেনারেল কেসের জন্য। আর আউটপুট কি কি হবে, আউটপুট হবে হচ্ছে S3, আর হলো ওই, আচ্ছা এটা থেকে এটা দেখা ভালো, হ্যাঁ। সো একটা ফুল অ্যাডারের ইনপুট কি কি, ইনপুট হচ্ছে যে আমার A1 B1 C1, আউটপুট হচ্ছে একটা S1, আর এই C1 ক্যারির জন্য একটা ক্যারি আউট হবে, যেটাকে হচ্ছে আমরা C2 দিয়ে লিখতেছি, ঠিক আছে। সো আমি যদি ইন জেনারেল কেসে আমি যদি একটা ফুল অ্যাডারের ভিতরে ঢুকি, তাহলে হচ্ছে আমার ইয়েগুলা কি কি থাকবে, ইনপুট গুলা AI BI CI, আর এটা হচ্ছে সাম, আর এটা হচ্ছে আমরা কি লিখতে পারি, সি আউটের জায়গায় CI প্লাস 1। সো এটা হচ্ছে কিভাবে, এই এই ছবিটা দেখলেই বুঝবা যে এই যে একটা ফুল অ্যাডার, এটার ইনপুট কি কি A1 B1 C1, আউটপুট কি কি S1 আর C2। আবার এই ফুল অ্যাডারে যদি যাই, তাহলে হচ্ছে সেম, ইনপুট কি কি A2 B2 C2, আর আউটপুট কি কি C3 আর S2। তো ইন জেনারেল একটা ফুল অ্যাডার ব্লক যদি আমরা চিন্তা করি, তাহলে ইনপুট কি কি হবে AI BI CI, আর আউটপুট কি SI ইন্টু CI প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে গেল। তো আমাদের এখানে সামটা খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ আমরা দেখতেছি যে আমাদের ঝামেলাটা করে হলো এই ক্যারি। সো ক্যারি গুলোই হচ্ছে ঝামেলা করে। সো ক্যারি গুলাকে কোনোভাবে একটু আমার মানে অন্যভাবে লেখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই সার্কিটে আমরা এই যে জায়গাটা, মানে এখানে যে আউটপুটটা আসতেছে, এটাকে হচ্ছে আমরা একটা নাম দিই, এটাকে নাম দেই হলো প্রোপাগেট বা PI। সো PI সমান কি, PI হচ্ছে A আর B এর এক্সর। সো A
XOR হচ্ছে B। আর এখানে যে আউটপুটটা আসতেছে এটাকে আমরা নাম দেই হচ্ছে ক্যারি জেনারেট বা হচ্ছে জিআই। তাহলে জিআই এর ফাংশনটা কি? জিআই এর ফাংশনটা হচ্ছে জাস্ট এ ইন্টু বি, দুইটার হচ্ছে এআই ইন্টু বিআই। তো এভাবে লেখা যায় যে জিআই সমান হচ্ছে এআই ডট হলো বিআই। এআই দিয়ে দিই। সো এভাবে একটু মানে ডিফারেন্টলি লিখলাম আর কি। সো এই ডিফারেন্টলি লিখলে মানে এখন যদি আমরা পিআই আর জিআই দিয়ে পিআই আর জিআই এর মাধ্যমে যদি হচ্ছে আমরা ক্যারি, এই এটা কি ছিল? এটা ছিল আমার সি আই প্লাস ওয়ান। সো ক্যারির ইকুয়েশনটা যদি লিখতে চাই সি আই প্লাস ওয়ান সমান কি হচ্ছে যে আমার এখানে আসতেছে হলো জিআই আর এখানে কি আসতেছে? এখানে আসতেছে হচ্ছে যে আমার এটা হলো পিআই, এই যে এখানে পিআই এখানে আসলো আর এই জায়গায় আসতেছে হচ্ছে সি ইন বা সিআই। তো এই জায়গায় আসতেছে হচ্ছে সিআই, তাহলে এই জায়গায় আসবে হলো আমার পিআই ডট হচ্ছে সিআই। তাহলে সিআই প্লাস ওয়ান বা সি আউট সমান কি লেখা যায়? জিআই প্লাস হচ্ছে পিআই ডট হচ্ছে সিআই। মানে জাস্ট এই সার্কিট থেকে আমরা কিছু নতুন নতুন নাম দিয়ে একটা নতুন এক্সপ্রেশন বের করলাম। এটা আহামরি কিছুই না, জাস্ট হচ্ছে সার্কিটের দুইটা পয়েন্টে দুইটা নতুন নাম দিছি, নাম দিয়ে হচ্ছে দুইটা নতুন এক্সপ্রেশন নিছি, নিয়ে হচ্ছে সিআই কে একটু ডিফারেন্টলি আর কি আমরা লিখছি, ঠিক আছে? আচ্ছা, সো এখন হচ্ছে আমরা এই প্রোপাগেট বা ক্যারি প্রোপাগেট আর জিআই বা ক্যারি জেনারেট এই দুইটার সিগনিফিকেন্স কি বা এই দুইটার নাম কোথা থেকে আসছে এটা একটু বোঝার ট্রাই করি। যে পিআই আর জিআই কে যে এরকম আলাদাভাবে আমরা মানে নাম দিলাম, সেটার সিগনিফিকেন্সটা কি? তো এই সিগনিফিকেন্স হচ্ছে এই টেবিল থেকে দেখা যাবে। দেখো যে এই ডি কলামটার কোনো সিগনিফিকেন্স নেই। সো আমরা প্রথমে হচ্ছে জি কলামটা দেখি। সো জি কলামের সিগনিফিকেন্স কি? যে জি কলাম জি এর আউটপুট ওয়ান আসে কখন? এই দুইটা টাইমে ওয়ান আসছে। জি এর আউটপুট ওয়ান আসে যখন হচ্ছে এ আর বি দুইটাই ওয়ান, মানে রেসপেক্টিভ অফ সি ইন এর ভ্যালু এ আর বি দুইটাই যদি ওয়ান থাকে, মানে এই দুইটা কেসে এ আর বি দুইটাই ওয়ান আছে, সো এই দুইটা কেসেই হচ্ছে ক্যারি মানে জিআই হচ্ছে ওয়ান আসছে। সো জিআই এর নাম হচ্ছে বেসিক্যালি এটাকে বলে হলো ক্যারি জেনারেট। ক্যারি জেনারেট এন্ড ক্যারি জেনারেট জিআই এর মান ওয়ান কখন হয়? জিআই এর মান ওয়ান হয় যখন হচ্ছে ক্যারি ইন যাই থাকুক না কেন আমার হচ্ছে একটা ক্যারি জেনারেট হবে। মানে দেখো আমি যদি হচ্ছে একটা 3 বিট অ্যাডিশনের কথা বলি, হ্যাঁ সাপোজ হচ্ছে আমি দুইটা বিট যোগ করব, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এই দুইটা বিট হচ্ছে যোগ করব, ঠিক আছে? আর আমার হচ্ছে একটা ক্যারি ইন আসে, ঠিক আছে? তো দুইটা বিট যোগ করতেছি আর একটা হলো ক্যারি ইন আছে। তো আমি যদি এ আর বি ওয়ান দুইটাই হচ্ছে ওয়ান দিই, ঠিক আছে? তাহলে ক্যারি ইন এর মধ্যে যাই থাকুক না কেন, জিরো বা ওয়ান যাই থাকুক না কেন, আমরা কি জানি যে এটার একটা ক্যারি আউট অবশ্যই এক্সিস্ট করবে, মানে একটা ক্যারি আউট থাকবে, ঠিক আছে? সো ক্যারি ইন এর ভ্যালু যাই হোক না কেন আমার যদি এ আর বি দুইটাই ওয়ান হয় তাহলে একটা ক্যারি আউট এখান থেকে বের হবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে জি এর সিগনিফিকেন্স বা ক্যারি জেনারেটের সিগনিফিকেন্স। যে ক্যারি জেনারেট ওয়ান হয় কখন? যখন সি ইন এর ভ্যালু যাই হোক না কেন আমার হলো একটা ক্যারি জেনারেট হবে। তো এটা কখন হবে? যদি হলো এ আর বি দুইটাই ওয়ান, ঠিক আছে? তো এটা হলো ক্যারি জেনারেটের সিগনিফিকেন্স। দেন হলো আমরা এই কলামে আসি পিআই। সো পিআই কে বলা হয় হচ্ছে ক্যারি প্রোপাগেট। ক্যারি প্রোপাগেট, হ্যাঁ। আচ্ছা, এখন ক্যারি প্রোপাগেট কখন ওয়ান হয়? ক্যারি প্রোপাগেট ওয়ান হচ্ছে দেখো এই চারটা কেসে, এই চারটা কেসে হচ্ছে ক্যারি প্রোপাগেট ওয়ান হয়, ঠিক আছে? সো ক্যারি প্রোপাগেট ওয়ান হয় যখন তোমার আচ্ছা, সো আমরা হচ্ছে ক্যারি জেনারেট বুঝছি, এখন হচ্ছে ক্যারি প্রোপাগেট। সো ক্যারি প্রোপাগেটের দিকে যদি আমরা দেখি যে ক্যারি প্রোপাগেট ওয়ান কখন? ক্যারি প্রোপাগেট ওয়ান হচ্ছে দেখো মানে ক্যারি প্রোপাগেটের সিগনিফিকেন্স হচ্ছে যখন সি ইন জিরো সি আউটও হচ্ছে জিরো, দেন সি ইন ওয়ান সি আউটও হচ্ছে ওয়ান, সি ইন জিরো সি আউট হচ্ছে জিরো, সি ইন ওয়ান সি আউট হচ্ছে ওয়ান। মানে যেসব কেসে আমার ক্যারি আউট ক্যারি ইনকে ফলো করতেছে ওইসব কেসে কি হচ্ছে আমার ক্যারি প্রোপাগেট হলো ওয়ান। সো ক্যারি প্রোপাগেটের সিগনিফিকেন্স মানে বোঝাচ্ছে যে ক্যারি প্রোপাগেট হইতেছে ইনপুট থেকে আউটপুটে। সো ক্যারি প্রোপাগেট ওয়ান হওয়ার অর্থ কি বা সিগনিফিকেন্স কি? ক্যারি প্রোপাগেট ওয়ান হওয়ার অর্থ হচ্ছে যে ক্যারি ইন যা ছিল ওইটাই হচ্ছে আমার ক্যারি আউটে চলে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে দুইটা টার্মের সিগনিফিকেন্স। একটা হচ্ছে ক্যারি জেনারেট যেটার সিগনিফিকেন্স হলো
যে ক্যারি জেনারেট যদি 1 হয় এটার মানে কি, এটার মানে হচ্ছে যে আমার ক্যারি আউট থাকবে ইরেসপেক্টিভ অফ ক্যারি ইন এর ভ্যালু যাই হোক না কেন আমার একটা ক্যারি আউট ইজ ইকুয়াল টু 1 হবে। আর ক্যারি প্রোপাগেটরের ভ্যালু 1 হওয়ার সিগনিফিকেন্স কি, যে আমার সি ইন যেটা ছিল ওইটা হচ্ছে সি আউটে চলে যাবে, মানে ক্যারিটা মানে আগের ক্যারি সেটা হলো প্রোপাগেট করবে, ঠিক আছে। আচ্ছা, সো এই দুইটা সিগনিফিকেন্স যদি আমরা বুঝি তাহলে হচ্ছে এই সার্কিট থেকে যে ক্যারি আউটের যে আমরা একটা এক্সপ্রেশন লিখলাম এটাকে হচ্ছে খুব সুন্দরভাবে ইন্টারপ্রেট করা যায়। এটা হলো যে তোমার দেখো ক্যারি আউট হবে কখন বা ক্যারি আউট থাকবে কখন, যদি হচ্ছে একটা ক্যারি জেনারেট হয়। ক্যারি জেনারেট যদি 1 হয়, আমরা কি জানি যে ক্যারি জেনারেট বা জেনারেট যদি 1 হয় তাহলে ক্যারি আউট 1 হবে। সো জেনারেট যদি 1 হয় তাহলে ক্যারি আউট 1 হবে, এটা একটা। অথবা প্লাস মানে হচ্ছে অথবা, অর হচ্ছে যদি আমার কি হয় পিআই 1 হয়। পিআই 1 মানে কি, যে আমার হচ্ছে ক্যারিটা প্রোপাগেট হবে। কোন ক্যারিটা প্রোপাগেট হবে, এই ইনপুটের ক্যারি যদি 1 হয় আর পিআই যদি 1 হয়, মানে এই দুইটা যদি 1 হয় সেই কেসে হচ্ছে আমার একটা ক্যারি আউট 1 হবে। হয় হচ্ছে জি1 1 হইলে ক্যারি আউট 1 হবে, অথবা হচ্ছে যে পি আর সি দুইটাই যদি 1 হয়, মানে হচ্ছে আমার ইনপুট ক্যারিটা প্রোপাগেট হচ্ছে, তখন হচ্ছে আমার ক্যারি আউট 1 হবে। সেইভাবে হচ্ছে এই এক্সপ্রেশনটাকে আর কি ইন্টারপ্রেট করা যায়। ওকে, সো এখন মানে আমাদের হচ্ছে প্রশ্ন হলো যে আমাদের লাভ কি, মানে এইভাবে লিখে আমাদের লাভটা কি। আমরা তো আলটিমেটলি চাচ্ছি কি, যে এই ক্যারি আউটটার একটা ব্যবস্থা করা যাতে করে আমার হলো ওই ওয়েট করতে না হয়। তো আমাদের এই CI+1 এটাকে এভাবে লেখার একটা হচ্ছে সুবিধা আছে। তো সেই সুবিধাটা কি, ওটা হচ্ছে এখন আমরা এক্সপ্লেন করবো। একটু জায়গা খালি করে নেই। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দেখো যে পিআই এর এক্সপ্রেশন কি ছিল আমাদের, যে এ এক্সর বি। সো পিআই যেটা, এটা ডিপেন্ড করে কিসের উপরে, এটা ডিপেন্ড করে হচ্ছে এআই এক্সর বিআই। সো পিআই যেটা, এটা ডিপেন্ড করে হলো এ আর বি এর উপরে। সো এ আর বি যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আমাদের কাছে পিআইটাও মানে পিও হচ্ছে অ্যাভেলেবেল থাকবে। আবার একইভাবে জি যেটা, সেটা হচ্ছে সেটার এক্সপ্রেশন কি দেখো, জিআই সমান হচ্ছে এআই ইন্টু বিআই। সো এ আর বি যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে জিও হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। সো এই দুইটাই পিআই আর জিআই আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে বা আমরা বের করতে পারবো যদি শুধু আমাদের কাছে এই এআই আর বিআই জানা থাকে। তাহলে এআই আর বিআই জানা থাকলে আমরা এই দুইটা ইভ্যালুয়েট করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এটা হচ্ছে মনে রাখতে হবে। তাহলে এখন দেখো আমরা প্রথমে ইয়েটা বের করি, C1 বের করি এখান থেকে। তাহলে C1 সমান কি হবে, C1 সমান হবে হচ্ছে, এখন হচ্ছে আমরা ইয়ে করবো আর কি, এটা তো জেনারেল এক্সপ্রেশন, এখন হচ্ছে আমরা স্পেসিফিক এক্সপ্রেশনে যাবো, মানে আয়ের ভ্যালু বসাবো। তো C1, সো C1 সমান কি হবে, C1 সমান হবে Z0 প্লাস হচ্ছে P0 ইন্টু C0, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো Z0 যেটা, সেটা কিসের উপর ডিপেন্ড করে, Z0 ডিপেন্ড করে হচ্ছে A0 B0 এর উপরে। P0 কিসের উপর ডিপেন্ড করে, এই দুইটার উপরে ডিপেন্ড করে। আর C0 আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল আছে। সো C0 হচ্ছে আমাদের কাছে ইনপুট হিসেবে অ্যাভেলেবেল আছে। সো আমরা প্রথম স্টেপেই মানে একবারে C1 বের করে ফেলতে পারবো, ঠিক আছে। যে আমাদের কাছে সবগুলা ইনপুট অ্যাভেলেবেল আছে, আমাদের কাছে হচ্ছে A0 B0 C0 তিনটাই অ্যাভেলেবেল আছে। সো আমরা হচ্ছে C1 বের করে ফেলতে পারবো, এটা সমস্যা নেই, এটা আমরা আগেও করতে পারতাম। আচ্ছা, এখন যদি আমরা C2 সমান বের করি, যে এখান থেকে যে C2, সো C2 সমান সমান কি হবে, এখন I এর ভ্যালু হচ্ছে 1, তাহলে C2 সমান হবে হচ্ছে G1 প্লাস হচ্ছে P1 ইন্টু C1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখানে কি লেখা যায়, G1 প্লাস P1 ইন্টু C1 যেটা, C1 এখান থেকে আমরা বের করছি কি, যে C1 সমান এই যে এখান থেকে বের করা আছে যে G0 প্লাস P0 C0, সো P1 ইন্টু G0 প্লাস হচ্ছে P0 C0। সো এখানেই হচ্ছে আমাদের দেখার বিষয়, দেখো যে আমরা যখন C2 বের করতে যাচ্ছি, C2 সমান কি পাইলাম আমরা, G1 প্লাস P1 ইন্টু G0 P0 C0, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা বলি যে G1 কিসের উপর ডিপেন্ড করে, মানে G1 আমরা কখন বের করতে পারবো, যদি আমাদের কাছে A1 আর B1 থাকে। P1 আমরা কিভাবে বের করতে পারবো, যদি আমাদের কাছে A1 আর B1 থাকে। G0 আমরা কখন মানে কিভাবে বের করতে পারবো, যদি আমাদের কাছে A0 B0 থাকে। P0 কিভাবে বের করতে পারবো, যদি A0 B0 থাকে। আর C0 হচ্ছে আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবেল আছে। তাহলে দেখো এই C2 এর এক্সপ্রেশন ইভালুয়েট করার জন্য আমাদের লাগতেছে কি, আমাদের লাগতেছে A1 B1 A0 B0 C0। তাহলে এই সবগুলাই আমাদের কাছে ফার্স্ট স্টেপেই মানে শুরুতেই অ্যাভেলেবেল থাকে না, এই সবগুলা ইনপুট কিন্তু আমাদের শুরুতেই অ্যাভেলেবেল থাকে, A1 B1 A0 B0 C0 সবগুলাই শুরুতে অ্যাভেলেবেল থাকে। সো আমার C2 বের করার জন্য
আলাদা করে C1 এর উপর ডিপেন্ড করা লাগতেছে না। আমাদের যদি A1 B1 A0 B0 C0 জানা থাকে তাহলে আমরা একসাথে কি বের করে ফেলতে পারবো, C2 বের করে ফেলতে পারবো। সো এখানে এই এক্সপ্রেশনটাকে এভাবে লেখার ফলে আমার আর C1 এর উপর ডিপেন্ডেন্সটা নাই, আগে যেরকম ছিল, ঠিক আছে। সো এখন ঠিক একইভাবে আমরা হচ্ছে C3 সমান কি লিখতে পারি, C3 সমান লিখতে পারি হচ্ছে G2 সরি ইন্টু P2 C2। একইভাবে আমরা কি করব এখন, G2 প্লাস হচ্ছে P2, C2 এর ভ্যালু এখান থেকে বসায় দিব, G1 প্লাস হচ্ছে P1, G0 প্লাস হচ্ছে P0 C0, ঠিক আছে। তো আবারও আমরা দেখি এখন C3 এর এক্সপ্রেশন বের করার জন্য বা C3 কে ইভালুয়েট করার জন্য আমাদের কি কি লাগতেছে, G2 কিসের উপর ডিপেন্ড করে, G2 ডিপেন্ড করে হলো A2 আর B2 এর উপরে, P2 কিসের উপর ডিপেন্ড করে, এই দুইটার উপরে, G1 হচ্ছে A1 আর B1 এর উপরে, P1 কিসের উপরে, এই দুইটার উপরে, A1 আর B1 এর উপরে, A1 আর B1 এর উপরে, G0 কিসের উপরে, G0 হচ্ছে A0 B0, P0 হচ্ছে এই দুইটার উপর ডিপেন্ড করে, আর C0 হচ্ছে আমাদের শুরুতেই অ্যাভেলেবেল থাকে, ঠিক। সো C3 বের করার জন্য আমার হচ্ছে কি C2 এর উপরে আলাদাভাবে ডিপেন্ড করার দরকার নাই। আমাদের কাছে যদি শুরুতেই এগুলো অ্যাভেলেবেল থাকে, তাহলে আমরা একবারে C3 বের করে ফেলতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের ক্যারি লুক অ্যাহেড অ্যাডারের লজিক, যে আমরা ক্যারিগুলাকে আরেকটা ক্যারির উপর ডিপেন্ড না করে এভাবে হচ্ছে এই যে এই ইনপুটগুলা দিয়েছে A2 B2 A1 B1 A0 B0 C0, এগুলার মাধ্যমে হচ্ছে প্রতিটা ক্যারি ইন্ডিভিজুয়ালি বের করে ফেলতে পারি। সো এটাই হচ্ছে ক্যারি লুক অ্যাহেড অ্যাডারের লজিক। যেমন হচ্ছে আমরা যদি এখানে এই ব্লকটা দেখি, এই যে এই ব্লকটা যদি দেখি, দেখো যে এখানে কি হচ্ছে, আমরা একটু আগে যেটা দেখলাম যে এই C2 এর এক্সপ্রেশন কি ছিল, C2 কিন্তু হচ্ছে আমার এই ফুল এডার থেকে বের করার দরকার নাই। C2 সমান হচ্ছে একটু আগে আমরা দেখছিলাম যে C2 এর যে এরকম একটা এক্সপ্রেশন ছিল যে G1 প্লাস P1 ইন্টু, C2 সমান ছিল হচ্ছে G1 প্লাস P1 ইন্টু হচ্ছে যে আমার G0 প্লাস হচ্ছে P0 ইন্টু C0, 0 ইন্টু P0 ইন্টু C0, এটা হচ্ছে C2 এর এক্সপ্রেশন। তাহলে দেখো C2 বের করার জন্য আমাদের অ্যাকচুয়ালি কি কি লাগতেছে, C2 বের করার জন্য আমাদের লাগতেছে হচ্ছে এই যে G1 এর জন্য লাগবে A1 B1, P1 এর জন্য লাগবে A1 B1, G0 এর জন্য লাগবে হচ্ছে A0 B0, এরপর হচ্ছে P0 এর জন্য লাগবে হচ্ছে A0 B0। তো C2 বের করার জন্য আমাদের জাস্ট এগুলা লাগলেই, মানে এগুলা যদি আমাদের অ্যাভেলেবেল থাকে, এই কয়টা জিনিস যদি আমাদের অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা C2 বের করে ফেলতে পারবো। সো দেখো এই যে ক্যারি লুক অ্যাহেড একটা ব্লক, এই ব্লকের মধ্যে হচ্ছে আমরা কি ঢুকাচ্ছি, এই ইনপুটগুলো সব ঢুকাচ্ছি। তাহলে এই ইনপুটগুলো আমাদের শুরুতেই অ্যাভেলেবেল থাকে। তো ইনপুটগুলো যদি আমাদের শুরুতেই অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা শুরুতেই কি করে ফেলতে পারবো, এই সবগুলা ক্যারি জেনারেট করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আমাদের ক্যারি লুক অ্যাহেড অ্যাডার কাজ করে, যে আমাদের এখন হচ্ছে আগের ক্যারির উপর ডিপেন্ড করতে হবে না, আমরা হচ্ছে যে একদম শুরুতেই সবগুলা ক্যারি একসাথে বের করে ফেলতে পারবো, দেন হচ্ছে আমরা অ্যাডারগুলা প্যারালালি কাজ করতে পারবো। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের একটা ক্যারি লুক অ্যাহেড ব্লক, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, যে ক্যারি লুক অ্যাহেড এর জন্য আমাদের কি লাগবে, পি নট লাগবে, পি আর জি এগুলো লাগবে। সো পিজি কিভাবে পাবো, এ আর বি কে এক্সঅর করলে পি পাওয়া যায় আর এন্ড করলে হচ্ছে জি পাওয়া যায়। দেন পি আর জি আর C0 এই এগুলার মাধ্যমে আমরা কি পাবো, এগুলার মাধ্যমে হচ্ছে আমরা এই তিনটা ইউজ করে আমরা হচ্ছে ক্যারি 1 জেনারেট করতে পারবো। দেন ক্যারি 2 জেনারেট করার জন্য কি লাগবে আমাদের, আগের এই সবগুলা। সো এই সবগুলা মিলায়ে আমরা হচ্ছে কি জেনারেট করতে পারবো, এই ক্যারি 2 জেনারেট করতে পারবো, ঠিক আছে। সো এভাবে হচ্ছে যে আমরা এই ক্যারি 3 জেনারেট করার জন্য আবার কি কি লাগবে, এই সবগুলা হচ্ছে পি লাগবে, ঠিক আছে। সো এই ভিতরের সার্কিটটা যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে এটা অনেকটাই যে এরকম আর কি, মানে এখানে বেসিক্যালি এই ফাংশন গুলাই হলো ইমপ্লিমেন্ট করা হয়েছে। যেমন হচ্ছে আমরা এই যে এখানে যেটা লিখছি যে C2 সমান কি G1 প্লাস P1 ইন্টু এই যে এটা, সো এটাকে যদি আমরা হলো দিয়ে লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে হচ্ছে যে দেখতে এরকম হবে বেসিক্যালি। সো এগুলো হচ্ছে আমরা করতে পারবো। এখন এই জিনিসটাকে হচ্ছে আবার যে ট্রানজিস্টর দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়। যেমন এখানে হচ্ছে C4 এর ইকুয়েশনটা দেখানো হয়েছে যে C4 সমান কি হবে, G3 প্লাস P3 ইন্টু G2 P2, মানে হচ্ছে ওই যে আমরা যেটা করতেছিলাম আর কি একটু আগে, এই যে আমরা হচ্ছে C3 পর্যন্ত বের করছি, হ্যাঁ C3 পর্যন্ত হচ্ছে এটা আসছে, দেন আমরা হচ্ছে C4 ও বের করতে পারবো এভাবে। C4 সমান কি হবে, G3
প্লাস হচ্ছে P3 ইন্টু C3, দেন C3 এর জায়গায় এই পুরোটা বসায় দিলেই হচ্ছে বেসিক্যালি এই ইকুয়েশনটা চলে আসে, ঠিক আছে। দেন এখন এই ইকুয়েশনটাকে আমরা চাইলে হলো যে CMOS লেভেলে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এখানে যে ইমপ্লিমেন্টেশনটা দেখানো হয়েছে এটা হলো ওই যে ডাইনামিক লজিক, সো ডাইনামিক CMOS। সো আমাদের মনে থাকার কথা ডাইনামিক CMOS এ কি হয়, ডাইনামিক CMOS এ হচ্ছে ওই পুল আপ নেটওয়ার্ক যেটা PUN এ শুধুমাত্র হচ্ছে একটা পি ট্রানজিস্টর ইউজ করা হয়, যে এখানে হচ্ছে একটা PMOSFET ইউজ করা হয়েছে, PMOS। সো একটা PMOS যেখানে হচ্ছে ক্লক যায়, আর নিচে হচ্ছে আরেকটা এক্সট্রা NMOS থাকে যেখানে হচ্ছে ক্লক যায়। আমাদের ওই যে পুরা ডায়াগ্রামটা মানে বক্স ডায়াগ্রাম ডাইনামিক CMOS এর জন্য কেমন ছিল, যে এখানে হলো একটা PMOS, এখানে হলো আমার জাস্ট পুল ডাউন নেটওয়ার্কটা থাকবে মানে NMOS এর জন্য, আর এটার নিচে হচ্ছে আরেকটা NMOS। এখানে হলো আমরা কি দেই, ক্লক দেই, এখানে হচ্ছে একটা ক্লক দেই, এখানে হচ্ছে একটা ক্লক দেই, আর আমরা হলো এই জায়গা থেকে হলো আউটপুটটা পাবো, এই জায়গা থেকে আউটপুটটা পাবো। এটা ছিল হচ্ছে আমাদের ডাইনামিক CMOS এর একটা ব্লক ডায়াগ্রাম বা কনস্ট্রাকশন। সো এটাকে হচ্ছে ডাইনামিক CMOS এ ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো দেখো যে C4 সমান কি হবে, G3 প্লাস P3 ইন্টু হলো এই জিনিসগুলা মানে এটাই। তো এটাকে হচ্ছে NMOS দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই যে লজিক ফাংশনটা, এই যে এত বড় লজিক ফাংশনটা, এটাকে হচ্ছে যে NMOS দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই যে দেখো, দেখলেই বোঝা যাবে যে তোমার হচ্ছে যে প্রথমে আমরা এখান থেকে আসি, কি আসছে, জি নট এর সাথে পি নট সি অন, এই দুইটা হচ্ছে কিসে থাকবে, প্যারালেলে থাকবে। তো এই যে দেখো জি নট এর সাথে পিও সি এই দুইটা প্যারালেলে আছে। দেন এই পুরোটার সাথে P1 হচ্ছে সিরিজে, এই পুরোটার সাথে P1 হচ্ছে সিরিজে, তার পুরোটার সাথে G1 হচ্ছে প্যারালেলে, এই পুরোটার সাথে হলো আবার G1 প্যারালেলে, তার সাথে হচ্ছে P2 সিরিজে, তার সাথে হচ্ছে P2 সিরিজে, দেন এটার পুরোটার সাথে G2 আবার প্যারালেলে, এই পুরোটার সাথে G2 প্যারালেলে। সো বেসিক্যালি এই ফাংশনটাই এখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো দেন এই ফাংশনটাকে আরো ইয়ে করা যায়, মানে আরো অনেক ভাবে ইমপ্লিমেন্ট করা যায়, বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন ধরনের মানে ক্যারি চেইন বলে এগুলাকে, যেমন এখানে একটা ম্যানচেস্টার ক্যারি চেইন দেখানো হয়েছে। এগুলার মানে এই সার্কিট গুলার উদ্দেশ্য বা মেইনলি হচ্ছে লাস্টে এই ক্যারিটা বের করা আর কি বেসিক্যালি। আমার এখানে হচ্ছে C4 বের হবে আউটপুট হিসেবে, এখানে না সরি, এই পাশে আউটপুট হিসেবে C4 বের হবে। সো আমার মানে এই সার্কিটটা হচ্ছে কি করতেছে, যে আমার ওই ক্যারি লুক হেড লজিকটা ইমপ্লিমেন্ট করতেছে, মানে যত কম ট্রানজিস্টর দিয়ে করা যায় আর কি, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে মানে অনেক ধরনের কনস্ট্রাকশন মানে অনেক ধরনের কনফিগারেশন এক্সিস্ট করে আর কি। তো উপরে আমরা একটা দেখলাম ডাইনামিক CMOS ইমপ্লিমেন্টেশন, এটা দেখলাম, এটা বোঝা যায়। দেন হচ্ছে এটা একটা আছে ম্যানচেস্টার ক্যারি চেইন, এরপরে এরকম আরো অনেক আছে যেখানে হচ্ছে মানে অপটিমাইজেশন করা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই ক্যারি লুক হেড এরারের অবভিয়াস যে সমস্যাটা সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের এই যে ক্যারি লুক হেড ব্লক বা এই যে লজিকটা, এটা হচ্ছে আমার এন যত বাড়ে মানে হচ্ছে আমার এডারের সাইজ যত বাড়ে তত হচ্ছে এই জিনিসটা কমপ্লেক্স হইতে থাকে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে তত কমপ্লেক্স হইতে থাকে। যেমন হচ্ছে আমরা এই যে এখানে একটা সিম্পল সার্কিট দেখানো হয়েছে যে C4 এর জন্য, তো C4 এর জন্য হচ্ছে এত বড়। তো চিন্তা করো আমার কাছে C128 যদি হয়, মানে 128 বিট অ্যাডার, তখন হচ্ছে এই সার্কিটটা তাহলে বিশাল হয়ে যাবে আর কি, মানে কমপ্লেক্সিটি তত বাড়বে। আমার হচ্ছে ডিলে কমবে, ঠিক আছে, সমস্যা নাই, ডিলে হচ্ছে আমি অনেক কমে জেনারেট করতে পারবো, বাট আমার সমস্যা হচ্ছে যে সার্কিট কমপ্লিকেটেড হচ্ছে। যেমন এখান থেকেও বোঝা যায় যে C4 এর জন্য জিনিসটা অনেক কমপ্লিকেটেড। তো আমরা যদি এরকম আগাইতে আগাইতে C128 চলে যাই, তখন এই ভিতরের সার্কিটটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে। তো এত কমপ্লিকেট করলে আসলে হচ্ছে কস্ট অনেক বেড়ে যাবে। তো এর জন্য আমাদের হচ্ছে লাস্ট যেই টাইপ অফ অ্যাডার আমরা শিখবো সেটাকে বলে হচ্ছে ক্যারি স্কিপ অ্যাডার, ক্যারি স্কিপ অ্যাডার। আচ্ছা, সো নেক্সট হচ্ছে ক্যারি স্কিপ অ্যাডার। সো ক্যারি স্কিপ অ্যাডারে যেটা হয় যে আমার এটা হলো নর্মাল একটা রিপল ক্যারি ব্লক। সো এটা হলো নর্মাল রিপল ক্যারি। নর্মাল রিপল ক্যারি মানে কি, নর্মাল রিপল ক্যারি মানে হচ্ছে আমরা একটু আগে যেটা দেখছিলাম যে হচ্ছে প্রথমে হলো এখানে ফুল অ্যাডার ব্ল্যাক, এখানে C0 জেনারেট হবে, দেন হচ্ছে এই C0 এর উপর ডিপেন্ড করে হচ্ছে C1 এর উপর ডিপেন্ড করে C0, দেন C0 এর উপর ডিপেন্ড করে হচ্ছে আলটিমেটলি C4। মানে এই ক্যারির জন্য আমার হচ্ছে আগেরটা তার আগের গুলোর উপর ডিপেন্ড করতে হয়। সো রিপেল ক্যারি এটা, ঠিক আছে। তো এই রিপল ক্যারিতে আমরা হচ্ছে কি করতেছি, না আমাদের মডিফিকেশনটা কি, মডিফিকেশনটা হচ্ছে আমরা এখানে একটা মাল্টিপ্লেক্সার অ্যাড করছি। মাল্টিপ্লেক্সার অ্যাড করে আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইন হিসেবে কি রাখছি, সিলেকশন লাইন হিসেবে রাখছি হচ্ছে এই সবগুলা স্টেজের প্রপাগেটের এন্ড P0 এন্ড P1 এন্ড P2 ইনটু
P3, সো এটা হচ্ছে আমরা লাগছি হলো সিলেকশন পিন হিসেবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা যদি হচ্ছে আমার 1 হয়, মানে সিলেকশন পিন যদি 1 হয়, তাহলে ক্যারি এই এখান থেকে যে আলটিমেট ক্যারি আউটটা বের হবে বা C4 যেটা বের হবে, এটা সমান কি হবে, এটা সমান হবে হচ্ছে আমার এই শুরুর যে ক্যারি ছিল ওইটাই, ঠিক আছে। আর এটা যদি 0 হয় তখন কি হবে, তখন ক্যারি হবে হচ্ছে যে এই পাশ থেকে যেটা আলটিমেটলি ওই যে রিপল হয়ে হয়ে যে ক্যারিটা বের হবে ওটা হলো আমার আউটপুট। সো এটার পিছনে লজিক কি, এটার পিছনে লজিক হলো যে আমরা এই পি এর সিগনিফিকেন্স বলছিলাম যে ক্যারি প্রোপাগেটের সিগনিফিকেন্স কি। ক্যারি প্রোপাগেটের সিগনিফিকেন্স ছিল হচ্ছে যে এই প্রোপাগেট যদি 1 হয়, এটার মানে কি, এটার মানে হলো আমার সিন যেটা আছে মানে ক্যারি ইন যেটা ছিল ওইটাই হচ্ছে আমার ক্যারি আউটে চলে আসবে। প্রোপাগেট 1 হওয়ার সিগনিফিকেন্স হচ্ছে এটা। সো এই সার্কিটে সবগুলা প্রোপাগেট 1 হওয়ার সিগনিফিকেন্স কি, তাহলে সবগুলা প্রোপাগেট যদি 1 হয় এর মানে হচ্ছে কি যে এই যে ক্যারিটা, এই ক্যারিটাই এখানে আসতেছে, আবার এই ক্যারিটাই হচ্ছে এখানে চলে যাচ্ছে, আবার এটাই এখানে আসতেছে, দেন এটাই হচ্ছে এখানে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি মিন করে, মিন করে হলো আমার শুরুর যেই ক্যারিটা ছিল এটাই হচ্ছে আমার কই চলে আসতেছে, এখানে চলে আসতেছে। সো আমার সবগুলা প্রোপাগেটের ভ্যালু যদি 1 হয় তাহলে হচ্ছে আমার এই রিপলের জন্য ওয়েট করার দরকার নাই যে আগেরটার উপরে তার আগেরটার উপরে তার আগেরটার উপরে এভাবে ওয়েট করার দরকার নেই। সবগুলা পি 1 হওয়া মানে কি, আমার যে ক্যারি ইন ছিল ওটাকে আমি আউটপুটে ক্যারি আউট হিসেবে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে এই সার্কিটের লজিক যে আমার একটা মার্কস নিব, মার্কসের সিলেকশন পিন হিসেবে রাখবো হচ্ছে সবগুলা প্রোপাগেটের এন্ড। তো সবগুলা প্রোপাগেট যদি 1 হয় তখন আমি কি করতে পারবো যে আমার ওই রিপলের জন্য ওয়েট না করে আমার যে ইনপুট ক্যারি ছিল ওটাই আউটপুটে পাঠিয়ে দিতে পারবো। আর যদি 0 হয় তাহলে হচ্ছে আমার ওই যে আবার রিপলের জন্য ওয়েট করা লাগবে যে একটার পর একটা আসবে, দেন হচ্ছে ওইটা আউটপুট হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই সার্কিটের সমস্যা হচ্ছে দুইটা। কি কি সমস্যা, প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে যে এরকম কনফিগারেশন বানাইলেও আমরা যদি চিন্তা করি আমরা ফুল অ্যাডার থেকে আসলে মানে কি কি চাই, যে ফুল অ্যাডার থেকে আমরা আসলে দুইটা জিনিস চাই, একটা হচ্ছে এখানে ক্যারি আউটটা, এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড, আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যে সাম বের হবে এটাও কিন্তু আমাদের মানে একটা ডিজায়ার্ড আউটপুট। সাম গুলা S4 S2 এখানে হচ্ছে আমার S1, ঠিক আছে। তো আমি না হয় এই ক্যারি আউটটা যেটা এটা হলো বাইপাস করে ইন যেটা আছে ওটাই বলে দিতে পারলাম যে যদি আমার সবগুলা P1 হয় তার মানে হচ্ছে আমার ক্যারি আউট যেটা হবে সেটা হচ্ছে ক্যারি ইনের সমান, আমার হচ্ছে এই ফুল অ্যাডার গুলোর ভিতর দিয়ে আসা লাগবে, ঠিক আছে। বাট এই সাম S4 বাইপাস করার কিন্তু কোনো ওয়ে নাই। S4 হিসাব করার জন্য আমার কি করা লাগবে, S4 হিসাব করার জন্য কিন্তু আমার এই ক্যারিটা লাগবে, আবার এই ক্যারি হিসাব করার জন্য কি লাগবে, আগেরটার ক্যারি লাগবে, দেন এটা হিসাব করার জন্য আগেরটা লাগবে, দেন এটা হিসাব করার জন্য আগেরটা লাগবে। সো এই S4 কিন্তু সবসময় রিপল হয়ে হয়ে আসবে। সো S4 কে বাইপাস করার হচ্ছে আমাদের এখানে কোনো সুযোগ নাই, এটা হলো 1 নাম্বার। দেন 2 নাম্বার যে ইস্যুটা সেটা হচ্ছে দেখো এই আমরা বাইপাস করতে পারবো কখন, এই C0 কে আমরা বাইপাস করতে পারবো যখন হচ্ছে P0 P1 P2 P3 এই তিনটার ভ্যালুই হচ্ছে 1 হবে। তো এটা কিন্তু খুবই রেয়ার একটা কেস, মানে এই চারটা ভ্যালুই 1 হয়, মানে চারটার টোটাল কম্বিনেশন কত, 2 টু দি পাওয়ার 16টা কম্বিনেশন আছে, এই কম্বিনেশনের মধ্যে চারটাই 1 হবে, এরকম কম্বিনেশন হচ্ছে 1। সো আমরা যদি প্রবাবিলিটি দিয়ে হিসাব করি তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার 16 সরি 2 টু দি পাওয়ার 4 সরি 16টা, হ্যাঁ। সো 2 টু দি পাওয়ার 4, সো 2 টু দি পাওয়ার 4 বা হচ্ছে 1 বাই 16, মানে 16টা কেসের মধ্যে শুধুমাত্র একটা কেসই আমার ক্যারি বাইপাস হচ্ছে। তো দুইটা ইস্যু, একটা হচ্ছে যে আমার ক্যারি বাইপাস হচ্ছে 16টা কেসের মধ্যে শুধুমাত্র একটা কেসে, আর আরেকটা ইস্যু হচ্ছে এই সাম বের করার জন্য আমাদের হলো এই মানে রিপলের মধ্যে দিয়ে আসতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে তাইলে এই কনফিগারেশন দিয়ে আমার লাভ মানে এখানে মানে ইমপ্রুভমেন্টটা কোথায় আসবে, ইমপ্রুভমেন্ট আসবে যদি হচ্ছে আমরা ব্লকে ভাগ করি। ব্লকে ভাগ করা মানে কি, ব্লকে ভাগ করা মানে হচ্ছে আমরা যদি এরকম একটা কনফিগারেশন বাড়াই, তো এটা হচ্ছে একটা 20 বিট ক্যারি বাইপাস অ্যাডার। 20 বিট মানে হচ্ছে যে এরকম 20টা বিট আছে, দেন 20টা বিটকে আমরা হচ্ছে 5টা বিট বিট করে ভাগ করছি। তো এই 5 বিটের পরে এখানে হচ্ছে এরকম একটা মার্কস লাগাইছি, বেসিক্যালি হচ্ছে যে এই জিনিসটা হলো এই যে আমরা একটু আগে যেটা দেখলাম এটা হচ্ছে এটা। তো এরকম হচ্ছে আরো মানে হলো 20টা আছে আর কি, ঠিক আছে। তো এরকম কতগুলাকে আমরা ক্যাসকেড করা হয়েছে, তো এরকম হচ্ছে ক্যাসকেড করা হয়েছে যে আমরা 5টা পরপর হলো মার্কস লাগাইছি, ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমরা যদি বুঝতে চাই যে ইমপ্রুভমেন্ট কিভাবে আসে, প্রথমে আমরা চিন্তা করি যে মার্কস টাক্স নাই আর কি, এটা হলো নর্মাল 20 বিট রিপল ক্যারি, হ্যাঁ মার্কস টাক্স এগুলো নাই, তুমি চিন্তা করো এটা হচ্ছে একটা নর্মাল 20 বিট রিপল ক্যারি অ্যাডার, ঠিক আছে। সো আমরা যদি এটা চিন্তা করি যে নর্মাল 20 বিট রিপল অ্যাডার, তাহলে আমার দেখো প্রথমে হচ্ছে যে এখানে 5টা ফুল অ্যাডার আছে। তো প্রথম ফুল অ্যাডার থেকে একটা ক্যারি জেনারেট হবে, দেন পরেরটা থেকে আরেকটা ক্যারি জেনারেট হবে, দেন পরেরটা থেকে আরেকটা ক্যারি জেনারেট হবে, দেন এখান থেকে আরেকটা ক্যারি জেনারেট হবে, দেন এই ক্যারিটা হচ্ছে এই পাশে আসবে,
দেন এই ফুল অ্যাডারটা কাজ করবে, দেন আরেকটা ক্যারি জেনারেট হবে, আরেকটা আরেকটা আরেকটা, মানে এরকম। সো এটা আবার ওই পাশে যাবে, ওই পাশ থেকে এখানে আসবে। তো একটা জিনিস খেয়াল করো যে আমার এই ব্লকটা তার কাজ শুরু করার জন্য, হ্যাঁ মানে এই ব্লকটা ফুল অ্যাডারের মানে এডিশন শুরু করার জন্য এই ব্লকের সবগুলা কাজ হয়ে আসতে হবে, মানে এই ব্লক থেকে সবগুলা ক্যারি বের হয়ে C4 বের হবে। দেন এই C4টা যখন এখানে আসবে তখন হচ্ছে এই ব্লক কাজ করা শুরু করতে পারবে। দেন আবার একইভাবে এই ব্লকের জন্য এটা সত্য যে আমার C9 যদি না আসে তাহলে এই ব্লক কাজ করা শুরু করতে পারবে না, আর C9 আসার জন্য আমার কি করতে হবে, এর আগের সবগুলা স্টেজ পার করে আসতে হবে। দেন আবারও এটার জন্য ওই এই কথা সত্য যে C14 আসার জন্য আমার কি করতে হবে, আগে সবগুলা থেকে কাজ করে আসতে হবে, দেন হলো আমরা C14 পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে যদি আমাদের মার্কস না থাকে। এখন চিন্তা করো যে আমরা কি করছি, আমরা হচ্ছে কতগুলা এরকম মার্কস লাগাইছি, ঠিক আছে। মার্কস লাগাইলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে হচ্ছে আমার কি হচ্ছে যে এই C4টার জেনারেট হওয়ার জন্য আমার এই সবগুলা থেকে রিপল হয়ে আসা লাগে না, এই পাঁচটা থেকে রিপল হয়ে আসতে হয় নাই। দেয়ার ইজ এ পসিবিলিটি যে C4 কই থেকে চলে আসছে, CI থেকে ডিরেক্ট চলে আসছে। সো CI থেকে যদি C4 ডিরেক্ট চলে আসে তাহলে দেখো এই ব্লকটার কাজ করা শুরু করার জন্য আমার এই ব্লকের কাজ শেষ হওয়ার দরকার নেই, দুইটা কিন্তু প্যারালালি কাজ করতে পারবে। ঠিক একইভাবে আমার বাকিগুলোর জন্য এই কথাটা সত্য যে এই ব্লকের কাজ করা শুরু হওয়ার জন্য এটার কাজ করা শেষ হওয়ার দরকার নেই। আমার যদি C9 বাইপাস হয়ে চলে আসে তাহলে সবাই একসাথে প্যারালালি কাজ করতে পারবে। আবার এটার জন্য হচ্ছে সত্য যে এটার কাজ করা শুরু করার জন্য আমার ওই সবগুলা শেষ হওয়ার দরকার নাই। আমার যদি C4 কোনোভাবে বাইপাসে চলে আসে তাহলে হচ্ছে এরা কাজ শুরু করে ফেলতে পারবে। সো ফার্স্ট কেসে আমার হচ্ছে এই প্যারালেল অপারেশনের কোনো সুযোগ নাই, আমার হচ্ছে এই ব্লকের কাজ করার জন্য আমার আগের চারটা ব্লকের কাজ শেষ হওয়া লাগবে, মাস্ট। বাট এখানে দের ইজ এ পসিবিলিটি যে হচ্ছে এই ব্লক শুরুতেই তার কাজ শুরু করে ফেলতে পারবে আর কি, যদি হচ্ছে বাইপাস হয়ে আসে। তো এখানে হয়তো যে প্রবাবিলিস্টিক ব্যাপার আছে যে কখনো শুরু হইতেও পারে, মানে এটা এমনও হইতে পারে যে ওস্কের সিনারিওতে আমার এটা হচ্ছে না, হ্যাঁ মানে সবগুলা ব্লকই বাইপাস করে আসতে হবে। বাট এখানে হচ্ছে যে খুবই কমপ্লিকেটেড কিছু প্রুফ আছে যেটা দিয়ে দেখানো যায় যে এরকম যদি আমরা ব্লকে ভাগ করি তাহলে মানে মাস্ট মানে হচ্ছে হবেই, মানে কোনো একটা বাইপাস হবেই, যে আমরা যদি এরকম করে করি তাহলে বাইপাস হওয়া বাধ্য আর কি। এটা হলো দেখানো যায় আর কি, মানে এখানে আর কি ইমপ্রুভমেন্ট হয়। তো কতটুকু ইমপ্রুভমেন্ট হয় এটা হচ্ছে একটা ফর্মুলা আছে যে আমরা যদি হচ্ছে n বিট অ্যাডারকে পিটা ব্লকে ভাগ করি তাহলে প্রতিটা ব্লকে কয়টা করে থাকবে, k = n/p বিটসটা থাকবে। যেমন এখানে আমাদের প্রতিটা ব্লকে 5 বিট করে করেছিল, ঠিক আছে। সো k এর ভ্যালু হচ্ছে 5, সো k এর ভ্যালু ছিল হচ্ছে আমার এখানে 5, তাহলে হচ্ছে আমাদের প্রপাগেশন ডিলেটা হয় হলো এরকম যে n/k -1 হাবি যাবি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এর কথা মনে করি যে আমাদের নরমাল রিপল ক্যারি অ্যাডারের জন্য কমপ্লেক্সিটি কি ছিল, O অফ n বা লিনিয়ার আমরা বলছিলাম ওই যে t টাইম ডিলে, টোটাল টাইম ডিলে t সমান ছিল হচ্ছে n-1 ইন্টু হচ্ছে t ক্যারি প্লাস হচ্ছে t সাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা বলতে পারছিলাম যে আমাদের যে টাইম ডিলে ওইটা হচ্ছে বা টাইম কমপ্লেক্সিটি বা ডিলে ওটা হচ্ছে n এর সাথে সাথে সমানুপাতিক হারে বাড়ে, লিনিয়ারলি বাড়ে। বাট এখানে আমরা দেখতেছি যে এটার টাইম কমপ্লেক্সিটিটা কি স্টিল লিনিয়ার, বাট এটা হচ্ছে যে ও n ডিভাইডেড বাই k, মানে হচ্ছে দুটাই লিনিয়ার, বাট সেকেন্ড কেসে হচ্ছে যে আমার স্লোপটা একটু কম আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে n এর সাথে সাথে, এই কেসেও n এর সাথে সাথে লিনিয়ারলি বাড়তেছে, এই কেসেও n এর সাথে সাথে লিনিয়ারলি বাড়তেছে, বাট স্লোপটা হচ্ছে একটু কম। সো এটাকে হচ্ছে যে গ্রাফে এভাবে দেখানো যায়, এই যে। সো আমরা যদি রিপেল অ্যাডার ইউজ করি তাহলে টাইম ডিলেটা এরকম লিনিয়ার, আমরা যদি বাইপাস অ্যাডার ইউজ করি তাহলেও এটা লিনিয়ার, বাট হচ্ছে এই সেকেন্ড কেসে স্লোপটা হচ্ছে কম। সো এটা হলো 1/k আর এটা হচ্ছে জাস্ট 1, যদি আমরা স্লোপের কথা এভাবে চিন্তা করি। সো এটাই হচ্ছে যে আমাদের বাইপাস অ্যাডার ব্যবহার করার সুবিধা। আচ্ছা, দেন হচ্ছে এখানে একটা দেখানো হয়েছে যে 32 বিট ভ্যারিয়েবল ব্লক অ্যাডার, মানে হচ্ছে এখানে হলো আমরা কি করতেছি আবার দেখো এই যে স্লোপের জিনিসটা এটা কিন্তু হচ্ছে ব্লক সাইজের উপর ডিপেন্ড করতেছে যে O অফ n/k, ঠিক আছে। সো আমার হচ্ছে ব্লক সাইজের উপরে এই জিনিসটা হচ্ছে ডিপেন্ড করে। সো আমার যদি হচ্ছে এখানে হচ্ছে ওই জিনিসটাই দেখানো হয়েছে আর কি, যে কিছু কেসে হচ্ছে আমার হইতে পারে যে বাইপাস অ্যাডারের জন্য রিপেল অ্যাডারের থেকে টাইম ডিলে বেশিও হইতে পারে। সো এই জিনিসটার জন্য আমরা হচ্ছে যে যেটা করতে পারি যে এখানে কনস্ট্যান্ট না রেখে, যেমন এখানে আমাদের সবগুলা ব্লকে কি ছিল 5 বিট 5 বিট 5 বিট 5 বিট, তো আমরা যেটা করতে পারি যে আমরা ভেরিয়েবল রাখতে পারি ব্লক সাইজ। সো ব্লক সাইজ যদি ভেরিয়েবল করি, যেমন এই যে এখানে হচ্ছে যে বিভিন্ন
G1 G2 এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে হচ্ছে আমাদের পারফরমেন্সটা আরো ইমপ্রুভ হবে আর কি। তো এটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে যে আমরা যদি এখানে হলো দুইটা পাথ দেখানো হয়েছে, একটা হলো রিপল হলো সোজা, আর স্কিপ হচ্ছে যে উপর দিয়ে যদি হচ্ছে আমরা স্কিপ করি, তাহলে হচ্ছে দুই ধরনের পাথ। মানে এই জিনিসের সামারি হচ্ছে যে আমরা ভ্যারিয়েবল ব্লক সাইজ ইউজ করতে পারি পারফরমেন্স আরো ইমপ্রুভ করার জন্য। তো এই হচ্ছে যে টোটাল অ্যাডার।